একটু হোল্ড করো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। একটু হোল্ড করো, আমি একটু ক্লাসে পরে ফোন দিচ্ছি। ওকে, তাহলে ফ্লেক্সুরাল প্রপার্টিসটা কি? দ্য বিহেভিয়ার, এটা ডেফিনেশনটা হলো এরকম: the behavior shows by the fiber during bending. বেন্ডিং মানে বাঁকানো, বাঁকানোর সময় যে ফাইবার যে প্রপার্টিসটা বা বিহেভিয়ারটা আচরণটা শো করে সেটাকে বলা হয় থাকে তার ফ্লেক্সুরাল প্রপার্টিস। The behavior shows by the fiber during bending is known as flexural properties. তাইলে কোনো একটা ফাইবারকে যদি আমি বাঁকানোর সময় যদি আমার যে বাঁকার ঘটনাটা ঘটা, কোনো একটা ফাইবারকে যদি আমি বাঁকাইতে চাই, তাহলে যে একটা সোজা ফাইবার এটাকে বাঁকাইতে চাইলে কি হবে? এরকম বাঁকা হয়ে যাবে না? এই যে বাঁকা হয়ে যাওয়ার সময় যে বিহেভিয়ারটা ফাইবার শো করে, হ্যাঁ, বাঁকা হওয়ার এগেনস্টে একটা বিহেভিয়ার শো করে, আবার বাঁকা হওয়ার প্রবণতাও একটা বিহেভিয়ার তার শো হয়। তাহলে কিছু আছে, কিছু টেন্ডেন্সি আছে ফাইবার যেটা সে বাঁকা হতে চায়, আর কিছু টেন্ডেন্সি আছে যে বাঁকা হওয়ার থেকে রেজিস্ট করে। এই দুইটা জিনিসকে বলা হয়ে থাকে ফ্লেক্সুরাল প্রপার্টিস। ঠিক আছে, তাহলে কি কি ফ্যাক্টর বা ইফেক্ট এই ফ্লেক্সুরাল প্রপার্টিস থাকলে হয়? তাহলে ইম্পর্টেন্ট ইফেক্ট, ইম্পর্টেন্ট ইফেক্ট অফ ফ্লেক্সুরাল প্রপার্টিস। কি কি ফ্যাক্টর বা ইফেক্ট আমাদের এই এই জিনিসটা হয়? সেটা হয়, এক নাম্বার হলো এই ফ্লেক্সুরাল প্রপার্টিস থাকলে যেটা হয়, দ্য ফ্লেক্সুরাল প্রপার্টিস আর রিলেটেড টু handle and drape of fabrics. তাহলে হ্যান্ডেল একটা শব্দ আর একটা ড্রেপ শব্দ, তাহলে এটা রিলেটেড। ফ্লেক্সুরাল প্রপার্টিটা রিলেশন থাকে, হ্যাঁ, কার সাথে রিলেটেড? হ্যান্ডেল এবং ড্রেপের সাথে। হ্যান্ডেল মানে কি? কোনো কিছু হাত দিয়ে স্পর্শ করলে, ঠিক আছে, কোনো বস্তুকে যদি হাত দিয়ে স্পর্শ করা হয়, হ্যাঁ, তাহলে সেটা ধরতে কেমন হয় সেটাকে হ্যান্ডেল বলা হয়। তো টেক্সটাইলে আমরা যখন, তোমরা তো অ্যাপারেল এবং ওয়েটার স্টুডেন্ট, তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে যাবে। যখন আমরা কোনো একটা প্রোডাক্ট বা একটা ফেব্রিক যখন তৈরি করি, তখন এটা কাস্টমার আলটিমেটলি কি হয়, এটা অ্যাপারেল ডিভিশনে ফেব্রিকটা কনজিউম করে, ডাইং ডিভিশনে একটা ফেব্রিক তৈরি করলে অ্যাপারেল ডিভিশন এটা কনজিউম করে, অ্যাপারেল ডিভিশন যে গার্মেন্টসটা তৈরি করে সেটা আলটিমেট ভোক্তা বা কনজিউমার সেটাকে কনজিউম করে। তাইলে আমরা যখন একটা শার্ট কিনতে যাই তখন কি করি? শার্টটা ধরি, শার্টের কাপড়টা ধরে একটু বুঝার চেষ্টা করি আসলে এটা কেমন, সফট না এটা হার্শ, না এটা শরীরের জন্য মানে স্মুথ, না মানে কর্কশ হবে। হুম, এটা আমরা বুঝার চেষ্টা করি, এটা খসখসে কিনা, বা এটা হ্যান্ড ফিলটা ভালো কিনা, এটাকে বলে হ্যান্ডেল প্রপার্টি, হ্যান্ড ফিল। তো বাজার এটা বলে থাকে হ্যান্ড ফিল, হাতের স্পর্শে কোনো একটা ফাইবারকে বা ফেব্রিককে আমি বুঝার চেষ্টা করি হাত দিয়ে। কারণ হলো, প্রথমে একটা ফেব্রিককে অ্যানালাইসিস করে মানুষ চোখ দিয়ে, হ্যাঁ, তখন চোখ দিয়ে দেখে যেটা কালারটা পছন্দ হয় কিনা। তখন বাজারে যখন তোমরা কিনতে যাবে কোনো জামা কাপড়, তখন দোকানদাররা বলবে যে আগে কালার পছন্দ করেন, তারপরে আমরা দিচ্ছি। ফেব্রিকের কোয়ালিটি আছে, কালার ডিজাইন পছন্দ করেন, ঠিক আছে, শাড়ি অনেক আছে, আগে ডিজাইন পছন্দ করেন, আমি একটা করে দেখাই, ডিজাইন পছন্দ করেন, সাইজ দেওয়া যাবে, এরকম বলে। সাইজ কোনো ম্যাটার না, একটা জামা কিনতে গেছো আপনি ডিজাইন পছন্দ করেন, ঠিক এরকম আগে চোখের জিনিসটা, হ্যাঁ, পছন্দ করা হয়, যে চোখ দিয়ে পছন্দ করে কিনা। দ্বিতীয়ত হলো আপনি ধরে দেখেন এই জিনিসটা কেমন, এটা আপনার কাছে ভালো লাগে কিনা, এটা কি আসলে আপনার হ্যান্ড ফিল যেটা আছে এটা কি সফট কিনা, বা আপনার যে রুচি সম্মত কিনা, ঠিক আছে। এখন হ্যান্ড ফিল আবার কিন্তু ভিন্ন ভিন্ন জিনিসের উপর হ্যান্ড ফিল নির্ভর করে। এখন অনেকে, যেমন ধরো এই শাড়ির কথাই ধরি আমরা,
সিল্কের শাড়িতে যদি আমরা হ্যান্ড ফিল চাই, এটা কিন্তু চাই খুবই সিল্কি, হ্যাঁ, খুবই স্মুথ একটা হ্যান্ড ফিল চাই সিল্কের শাড়িতে। সিল্কের শাড়ি যদি খুব মানে শক্ত হয়ে থাকে, সেটা কিন্তু কারো জন্য কাম্য হবে না। আবার অনুরূপ ভাবে তুমি যদি নর্মাল নর্মাল শাড়ি পরো, তাহলে দেখবা যে মানুষ কি করে, বাসা বাড়িতে নর্মাল শাড়ি পরলে সেটাকে কি হয়, মার দিয়ে পরে, মার দিয়ে পরে। এটা হলো কি, এটাকে একটু হার্ড হ্যান্ড ফিলটা আনতে চায়। বাজারে লুঙ্গি টুঙ্গি কিনতে গেলে দেখো যে এটা হার্ড হ্যান্ড ফিল, মানে হলো কি যে এই জিনিসটা হার্ড হইলেই ভালো লাগে। এটা হলো ডিপেন্ডস অন, আমি একই জিনিস শাড়ি, এটা ভিন্ন ভিন্ন পোশাকের ক্ষেত্রে বা ভিন্ন ভিন্ন ফাইবারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রপার্টিস মানে চুজ করে। তাহলে এই হ্যান্ডেল প্রপার্টিসটা আবার ইম্পর্টেন্ট। একটা ব্লেজার বা তুমি যদি একটা ব্লেজার বানাতে চাও, তুমি চাইবা যে ব্লেজারটা যেন খুব সহজে ভাঁজ না পড়ে, একটু হার্ড থাকে। আবার তুমি যদি অন্য টাইপের একটা প্যান্ট বানাতে চাও, তাহলে তুমি চাইবা যে হ্যাঁ, এটা যেন আমার কমফোর্টেবল হয়, এটা যেন খুব শক্ত রিজিড না হয়ে থাকে, কমফোর্টেবল জন্য থাকে। তো এরকম যে হ্যান্ডেলটা খুব ইম্পর্টেন্ট থাকে। আর ড্রেপ শব্দটার, এটা একটা ইংরেজি শব্দ, টেক্সটাইলের টার্মস। ড্রেপ শব্দের বাংলা অর্থ হলো বস্ত্র দিয়ে আচ্ছাদিত করা। বস্ত্র দ্বারা, বস্ত্র দ্বারা আচ্ছাদিত করা। এখন কোন একটা বস্তুকে যদি আমি বস্ত্র দিয়ে আচ্ছাদিত করতে চাই, যেমন ধরো একটা টেবিল ক্লথ, টেবিল ক্লথ আমি যদি ইয়ে করি, হ্যাঁ, টেবিল ক্লথ যদি আমি টেবিলের চারপাশে দিয়ে দিই, তাহলে কি হবে, এটা বস্ত্র দিয়ে আচ্ছাদিত করলাম না। এখন ড্রেপটা হলো কি, এই যে চারপাশে একটা টেবিল ক্লথের উপরে চারপাশে, টেবিলের চারপাশে একটা টেবিল ক্লথ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার ফলে কি হলো, দেখো টেবিল ক্লথের কোনা বরাবর একটা কুচি কুচি ভাব চলে আসছে, হ্যাঁ, একটা ভাঁজ হয়ে গেছে, ফোল্ডিং হয়ে গেছে। এখন এই কাপড়টা যদি আমি ঝুলে যাওয়ার পরে যদি একটা কুচি কুচি একটা সুন্দর একটা ডিজাইন চলে আসে, ঢেউ ঢেউ খেলানোর ডিজাইন চলে আসে, তাহলে এটা দেখতে সুন্দর দেখা যায়। আবার যদি এটা যদি মানে আমি দিছি, এটা এত শক্ত, রেক্সিনের মতো শক্ত, যেটা নিচেই নামতেছে না, এই ফেব্রিক তো আবার কেউ পছন্দ করবে না। তো আমাকে হার্ড হতে হবে না, এটাকে আবার ড্রেপ, ড্রেপ মানে হলো যেমন ধরো ওই অনেক সময় বক্তৃতার ময়দানে কি হয়, স্টেজ সাজানো হয়, স্টেজ সাজানো হলে তারপরে তারা একটা কাপড়কে কুচি কুচি করে ঢেউ খেলানো একটা কাপড় দিয়ে দেয়, মানে এটা ঢেউ খেলানো একটা সৌন্দর্য একটা তৈরি করে। স্টেজে দেখবা, এগুলো তোমরা দেখবা। কারণ যেসব কাপড় দিয়ে এরকম ঢেউ খেলানো একটা ডিজাইন তৈরি করা যায়, সেই প্রপার্টিসটাকে বলা হয় থাকে। যে প্রপার্টিসটা থাকার কারণে একটা ফেব্রিকে যদি আমি একটা টেবিলের উপর রাখি বা একটা শক্ত বস্তুর উপর রেখে ঝুলাই দিই, তাহলে সেটা মানে এরকম একটা দেখবা যে বাসা বাড়িতে যেসব কার্টেইন আছে, পর্দা আছে, জানলা পর্দা আছে, খুব সুন্দর কিছু কিছু পর্দা আছে, খুব সুন্দর ঢেউ খেলানো থাকে, ওগুলো এক ধরনের স্মুথনেস শো করে। আবার কিছু কিছু পর্দা আছে একটু হার্ড, হ্যাঁ, অনেকেরই হার্ডটা পছন্দ, অনেকেরই আবার খুব ঢেউ খেলানো জিনিসটা আবার খুব পছন্দ। ঠিক আছে, পলিস্টার টাইপের ফেব্রিক দিয়ে যেটা তৈরি করে ঢেউ খেলানো, এটা আবার খুব চকচকে গ্লসি ভাব, এটা অনেকের পছন্দ। কারণ আমি কোন প্রপার্টিসটা চাই, ড্রেপটি ভালো চাই না হার্ড চাই, হ্যান্ডেলটা কি কর্কশ চাই, স্মুথ চাই, বা ইয়া চাই। এখন এই হ্যান্ডেলটাকে বাড়ানোর জন্য, হ্যান্ডেল প্রপার্টিসকে বাড়ানোর জন্য ডাইং এ অনেক ধরনের প্রসেস করা হয়। হ্যাঁ, শুধু ডাইং এ না, ডাইং এ আমরা হ্যান্ডেল প্রপার্টিস বাড়ানোর জন্য সফটওয়্যার ইউজ করি। সফটওয়্যার নাম শুনছো কেউ? ওয়েব প্রসেস যারা করছো? জি না স্যার, এখনো শোনা হয়নি। আচ্ছা, এখনো শোনা হয়নি। আচ্ছা, একটা কেমিক্যাল আছে, আমরা শিখবো আর কি আস্তে আস্তে। একটা কেমিক্যাল বলে সফটওয়্যার, ওটা আফটার মানে ডাইং বাথাই দেওয়া হয়, ডাইং এর পরে এই সফটওয়্যারটা দিয়ে ফিনিশ করা হয়। এটা স্ট্যান্ডার্ডও করা যেতে পারে, অথবা ডাই বাথেও অনেক সময় সফটওয়্যার দিয়ে দেওয়া হয় আফটার ডাইং। সফটওয়্যার দিলে যেটা হয় যে এটা খুব হ্যান্ড ফিলটা খুবই সফট হয়ে যায়। ঠিক আছে, হ্যান্ড ফিলটা খুব সফট হয়, তার মানে এটা হলো একটা কেমিক্যাল প্রসেস, কেমিক্যালি আমি কিন্তু এটা হ্যান্ডেলটাকে ঠিক করতে পারি। অথবা আরেকটা পদ্ধতি আছে, সেটা মেকানিক্যাল পদ্ধতি, আমাদেরকে ওই এটাকে বলে পিচ ফিনিশ। হ্যাঁ, অনেকে অনেকে এটা টেকনিক্যালটা বলে সুইডিং। সুইডিং মানে হলো এই ফেব্রিকটাকে একটা ব্রাশিং একটা ইফেক্ট করে দেওয়া হয়। ব্রাশিং করে দিলে বাজারে দেখবা যে বাচ্চাদের কাপড় আছে না, বাচ্চাদের কাপড়, কটনের কাপড় খুবই সফট। আরে বাচ্চাদের কাপড় এত সফট কেন? মানে হলো কি, যে কাপড়গুলাকে তারা একবারে একটা একটা মানে ব্রাশিং করে দেয়, ব্রাশিং করে দিলে উপরে ফাইবার গুলো হালকা হালকা হেয়ারি একটা ভাব চলে আসে, একটা স্মুথ হেয়ারি, বড় বড় হেয়ারি না, স্মুথ একটা হেয়ারি ভাব চলে আসে। এবং এটা ফেব্রিকটাকে ধরলেই মনে হবে অনেক সফট। হ্যাঁ, বাচ্চাদের ফেব্রিকের ক্ষেত্রে এই সফটটা তৈরি করা হয়। এই সফটনেসটা থাকলে মানে প্রোডাক্টের প্রাইসও বেড়ে যায় আলটিমেটলি, পার কেজিতে প্রায় 30 সেন্ট 40 সেন্ট, এটা মানে $1 মানে 50 সেন্ট পর্যন্ত চলে যায় পার কেজিতে এটা প্রাইস। ঠিক আছে, তার মানে এই হ্যান্ডেলটা প্রপার্টিস তো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফ্লেক্সুরাল প্রপার্টিস এর ক্ষেত্রে। তারপরে 2 নম্বর যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা আছে, সেটা হলো দ্য রিকভারি ফ্রম বেন্ডিং। The recovery from bending is a factor of freezing.
এখন ফ্রিজ মানে কি, কোনো কিছুকে ভাঁজ করে যাওয়া বা কুচকায় যাওয়া। একটা কাগজকে তুমি যদি একটা মানে টিস্যু পেপারকে যদি চাপ দাও তাহলে দেখবে যে সেটা কুচকায় যেতে চায়। তবে একটা কাপড়কে তুমি যদি একটা টেবিলের উপর রেখে দুই পাশ থেকে যদি চাপ দাও তাহলে দেখবে যে সে কুচকায় যাওয়ার যে প্রবণতা, এই যে কুচকায় যাওয়ার প্রবণতা, এটাও কিন্তু একটা বেন্ডিং এর জন্য একটা রিকভারি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তারপরে বেন্ডিং play an important role in the arrangement of fibers in the yarn. স্যার অনেকে সম্ভবত ইয়ার্নের মধ্যে আচ্ছা ওকে, আমি এটা দেখতেছি। হ্যাঁ, অনেকে ওয়েটিং আছে। আচ্ছা, আমি সবাইকে জয়েন করে দিচ্ছি, আস্তে আস্তে ওরা জয়েন হয়ে যাবে। তাহলে বেন্ডিং ইজ এন ইম্পর্টেন্ট রোল টু অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ফাইবার। এখন ফাইবারের মধ্যে ইয়ার্নগুলো কিভাবে থাকবে? এখন ফাইবারের মধ্যে ইয়ার্নগুলো বিভিন্ন রকমের থাকতে পারে। ফাইবার আমরা যেমন ধরো তোমরা যারা স্পিনিং এ পড়ো নাই, তারপর তোমরা নাম শুনবা, হয়তো বা সেকেন্ড ইয়ারে মাত্র উঠছো, থার্ড ইয়ারে শুনবা। স্পিনিং বিভিন্ন রকমের ইয়ার্ন তৈরি করে। একটাকে বলে রিং ফ্রেম স্প্রিং, রিং স্পিনিং, আর একটা বলে রোটর স্পিনিং। রোটরের মাধ্যমে এক ধরনের ইয়ার্ন তৈরি করে, আবার রিং এর মাধ্যমে এক ধরনের ইয়ার্ন তৈরি করে। রোটরের মাধ্যমে যে ইয়ার্ন তৈরি করে সেটার দাম রিং এর মাধ্যমে যে ইয়ার্ন তৈরি করে তার থেকে 30 সেন্ট থেকে 50 সেন্ট কম। ঠিক আছে? চালের দাম যেরকম বিভিন্ন পাইজাম চালের এক ব্র্যান্ডের দাম একরকম হয়, আরেক ব্র্যান্ডের দাম আরেক রকম হয়, মোটা চাল একরকম হয়, চিকন চাল এরকম হয়। সেরকম রোটারের মাধ্যমে যে ইয়ার্নটা তৈরি হয় সেটা হচ্ছে রিং ফ্রেমের যে মাধ্যমে যে ইয়ার্নটা তৈরি হয়, দুইটা থেকেই সুতা তৈরি করা যায়, দুইটা মেশিন দিয়ে, কিন্তু একটার দাম বেশি আর একটার দাম কম। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ঠিক আছে? ফাইবার আর হলো কি, এই যে যে রোটা দিয়ে আমি যে ইয়ার্নটা তৈরি করি তার মধ্যে ফাইবারের যে অ্যালাইনমেন্ট গুলো থাকে, রিং দিয়ে আমি যে ইয়ার্নটা তৈরি করি সেই অ্যালাইনমেন্ট গুলো কিন্তু সেম, একটু ডিফারেন্ট হয়ে থাকে। ঠিক আছে? এটা তার মানে ভিতরে ফাইবার গুলার ভিতরে যে ইয়ার্নটা কিভাবে, ইয়ার্নের ভিতরে ফাইবার গুলো কিভাবে থাকে সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো বেন্ডিং স্ট্রেংথ। বেন্ডিং স্ট্রেংথ is important in wire. পরিধানের ক্ষেত্রে বেন্ডিং স্ট্রেংথ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। হ্যাঁ, ওয়্যার মানে পরিধান করা, পরিধানের ক্ষেত্রে বেন্ডিং স্ট্রেংথ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে ইম্পর্টেন্ট ফ্লেক্সুরাল প্রপার্টিজ এর মধ্যে আছে ফ্লেক্সুরাল। এখন কতগুলো ইম্পর্টেন্ট ফ্লেক্সুরাল প্রপার্টিজ আমরা আলোচনা করব। এর মধ্যে এক নাম্বার ইম্পর্টেন্স ফ্যাক্টর প্রপার্টিজ আমরা সেটাকে বলি হলো ফ্লেক্সুরাল রিজিডিটি। আরো দুইজন আছে। ফ্লেক্সুরাল রিজিডিটি মানে কি? এখন রিজিডিটি শব্দটার অর্থ কি তাহলে? ফ্লেক্সুরাল রিজিডিটি মানে হলো কি? ফ্লেক্সুরাল রিজিডিটি মানে কি? এখন the flexural rigidity is the rigidity is the stiffness of a fiber against bending. বেন্ডিং মানে হলো কি, বাঁকা হয়ে যাওয়ার প্রবণতা। কোনো একটা ফাইবার যদি সোজা থেকে বাঁকা হয়ে যাওয়ার যে প্রবণতা, এই বাঁকা হয়ে যাওয়ার প্রবণতা থেকে এই প্রবণতার যে বিরোধী প্রবণতা, যে ফোর্সের কারণে এটা বাঁকা হতে চাবে না, হ্যাঁ, যে ফোর্স এটাকে বাঁকা হওয়া থেকে রোধ করবে সেটাকে বলা থাকে ফ্লেক্সুরাল রিজিডিটি। তাহলে ফ্লেক্সুরাল রিজিডিটি ইজ দ্য স্টিফনেস অফ দ্য ফাইবার। স্টিফনেস মানে কি? দৃঢ়তা। বাঁকা থেকে তাকে দৃঢ়তা প্রদান করে। তার মানে কি, সে সোজা হয়ে থাকার যে প্রবণতা অর্জন করে, বাঁকা হতে না চাওয়ার যে প্রবণতাটা অর্জন করে, ফাইবারের মধ্যে যে নিজস্ব ইনার ফোর্স থাকে সেটা বাঁকা হতে চায় না, এটাকে আমরা বলে থাকি হলো ফ্লেক্সুরাল রিজিডিটি ডিফাইন এজ দা। এখন এটাকে আবার এটা ম্যাথমেটিক্যালি আমরা যখন বলি, ইট ইজ ডিফাইন এজ দ্য কাপল, কি হলো, ইট ইজ ডিফাইন্ড এজ the couple required
to bend the fiber to unit curvature. একটা নির্দিষ্ট একক অ্যাঙ্গেলের যদি একটা কার্ভেচার তৈরি করতে চাই, কার্ভেচার তো ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা কার্ভেচার মানে কি একটা বক্রতাকে ডিগ্রি দ্বারা প্রকাশ করে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে, মনে করো একটা ফাইবার এরকম বেঁকে গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকলো, এটা কেন্দ্রের সাথে যে বেঁকে গেলে একটা বৃত্তের একটা অংশ ধরি, এটা একটা বৃত্তের অংশ শেষ থিটা ডিগ্রি অঙ্কন। তাহলে এই যে থিটা ডিগ্রি অঙ্কন করলো একটা ইউনিট, এটা থিটা মানে কি 60 ডিগ্রি হতে পারে, 70 ডিগ্রি হতে পারে। এখন ইউনিট কার্ভেচার এই বেঁকে যাওয়ার যে প্রবণতা, এই ইউনিট কার্ভেচারে যে বেন্ড হয়ে যাওয়ার প্রবণতা, সেটাকে আমরা ফ্লেক্সুরাল রিজিডিটি দ্বারা প্রকাশ করি। এটার আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটাকে ডিরাইভ করা শিখবো। আপাতত আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা লিখে রাখি যে কি ইকুয়েশন, এটা আমরা নেক্সট ক্লাসে এটা কিভাবে ডিরাইভ করা সেটা আমরা শিখবো। Flexural rigidity is equal to 1/4 pi eta e t square by rho। এটার একক হলো নিউটন মিটার স্কয়ার। তো এটাকে আমরা সংখ্যা বলি অ্যাপ্লাইড কাপল divided by limit of curvature। কতটুকু বাঁকা হয়ে গেল, এবং সেটার সাথে এখন এটা মেজার করার জন্য এখানে যে এটা হলো আর, এখান থেকে যে এই অংশটা রেডিয়াস নিলাম, এটা হলো আর, এটা হলো আমার থিটা। তাহলে এখানে এই যে ইটা ইটি এগুলা দিয়ে আসলে কি বোঝাচ্ছে এগুলো আমরা একটু জেনে নিই। সেটা হলো হেয়ার ই দ্বারা বোঝাচ্ছিল স্পেসিফিক মডুলাস। হ্যাঁ, টি ধরলো লিনিয়ার ডেন্সিটি, লিনিয়ার ডেন্সিটি অফ ফাইবার, এটাকে নরমালি আমরা কি বলি টেক্স বা কাউন্টে প্রকাশ করি। টেক্স বা কাউন্টে প্রকাশ করি, ঠিক আছে। তারপরে রো হলো ফাইবারের ডেন্সিটি অফ ফাইবার, আর সর্বশেষে এই ইটা হলো ইটা ইজ ইকুয়াল টু হলো শেপ ফ্যাক্টর অফ ফাইবার। এটা মোটামুটি মনে রাখতে হবে যে ফ্লেক্সুরাল রিজিডিটি ইজ ইকুয়াল টু 1/4 পাই স্কয়ার, এটা দ্বারা আমরা প্রকাশ করে থাকি। ঠিক আছে, এটা দ্বারা আমরা প্রকাশ করে থাকি। তোমাদের তো দুই গ্রুপ মিলে তো 50 জনের আলোচনা, 60 জন যারা আছে। আমি যারা আছে আমি এখন দেখবো যে রিজিডিটি, হ্যাঁ ফ্লেক্সুরাল রিজিডিটি, সাথে সাথে আমরা একটা জিনিস শিখে ফেলবো। আমরা যখনই কোনো কনসেপ্ট চাইলে, যেমন ধরো টরশনাল রিজিডিটি আমাদের সামনে আসবে, ফ্লেক্সুরাল রিজিডিটি আসবে, তারপরে আরো যদি কোনো রিজিডিটি আসে, ধরো রিজিডিটি যদি থাকে, তাহলে সেগুলোর সাথে আমরা যেটা শিখবো যে স্পেসিফিক ফ্লেক্সুরাল রিজিডিটি, স্পেসিফিক টরশনাল রিজিডিটি, এগুলো কিন্তু ডেফিনিশন আকারে আসতে পারে। তাহলে হোয়াট ইজ স্পেসিফিক টরশনাল রিজিডিটি বা স্পেসিফিক, এখন আমরা যেটা শিখবো স্পেসিফিক ফ্লেক্সুরাল রিজিডিটি। স্যার কথা ক্লিয়ার আসতেছে না। স্যার স্ক্রিনও দেখতে পাচ্ছি না ঠিক মতো। এখন কি কথা শুনতে পাচ্ছ? এটা আসলে কি কথা কারণ শুনতে হচ্ছে তো পাচ্ছি, বলতে পারছি না। স্ক্রিন হচ্ছে না। আচ্ছা, স্ক্রিনটা হয় কি মাঝে মাঝে চলে যায়। দেখা আমি এটা কিছুক্ষণ পর পরই এটা তোমার ইয়ে করে দেবো, ঠিক আছে, কিছুক্ষণ পর পর এটা টেনে দেবো, তাহলে আর যেন যেতে না পারে। স্যার আসছে এবার।
স্পেসিফিক ফ্লেক্সুরাল মানে আমরা তো আগে যেটা শিখলাম যে ফ্লেক্সুরাল রিজিডিটি, বললাম যে ফ্লেক্সুরাল রিজিডিটি যে স্টিফনেস অফ দ্য ফাইবার এগেইনস্ট বেন্ডিং। তাহলে বেন্ডিং এর এগেইনস্টে যেই ফাইবারের যে স্টিফনেসটা প্রকাশ করা হয় সেটাকে আমরা বলতেছি হলো ফ্লেক্সুরাল রিজিডিটি। তাহলে স্পেসিফিক আপেক্ষিক, যেমন আমরা পানির আপেক্ষিক গুরুত্বকে 1 ধরা হয়, ঠিক আছে, যে পানির ঘনত্ব, হ্যাঁ, এটাকে ইউনিট 1 ধরে বাকিদের সাপেক্ষে তুলনা করা হয়। স্পেসিফিক মানে হলো কি আপেক্ষিক ফ্লেক্সুরাল রিজিডিটি কত, the specific flexural rigidity, the specific flexural to rigidity of a filament of unit text। একটা নির্দিষ্ট ইউনিট টেক্সট যদি থাকে, মনে করো একটা এক টেক্সটের ফাইবার, এক টেক্সটের এগেইনস্টে তার ফ্লেক্সুরাল রিজিডিটি কত। এখন এক টেক্সট তো আর ফাইবার হবে না, ফাইবার হবে 50 টেক্সট, 20 টেক্সট, 30 টেক্সট, বিভিন্ন টেক্সটের হবে। তো ওই টেক্সটের এগেইনস্টে টেক্সট দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে স্পেসিফিক ফ্লেক্সুরাল রিজিডিটি পেয়ে যাব। তাহলে আমরা কি করি স্পেসিফিক, হ্যাঁ, এসপি ফ্লেক্সুরাল রিজিডিটি, এটাকে আমরা লিখি, আগে তো ছিল কাপল বাই কার্ভেচার, কাপল ডিভাইড বাই কার্ভেচার। এটাকে যখন আমি স্পেসিফিক ফ্লেক্সুরাল রিজিডিটি বলবো, এটাকে একটা লিনিয়ার ডেনসিটি দ্বারা ভাগ করে দেব, লিনিয়ার ডেনসিটি, ডেনসিটি স্কয়ার, এটা দিয়ে ভাগ করে দেব। তাহলে এটাকে আমরা বলি আর এফ is equal to 1/4 pi into eta e rho into 10 to the power -3 নিউটন মিলিমিটার স্কয়ার ডিভাইড বাই টেক্স স্কয়ার। এভাবে প্রকাশ করতে পারি প্র্যাকটিক্যাল ইউনিট, এটা আমরা বলি প্র্যাকটিক্যাল ইউনিট। এই ইউনিট নরমাল ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, অথবা যদি আমরা এভাবে করি 1/4 পাই বাই রো নিউটন মিটার স্কয়ার ডিভাইড বাই কেজি, বা এভাবে প্রকাশ করতে পারি। এটা আমরা বলি প্র্যাকটিক্যাল ইউনিট। এই আমরা এভাবে করি 1/4 পাই ইনটু নিউটন মিটার স্কয়ার ডিভাইড বাই ইউনিট। প্র্যাকটিক্যালি টেক্সট আকারে প্রকাশ করা হয়, আর এখন আর এই টেক্সট আকারে প্রকাশ করা হয় না, যখন এটা কেজি পার মিটার এভাবে প্রকাশ করি তখন এটা আছে ইউনিট হয়ে যায়। তাহলে কিছু ফাইবারের আমরা একটা চার্ট আমরা শিখি, ফ্লেক্সুরাল রিজিডিটি অফ ডিফারেন্ট ফাইবার। এখন কিছু ফাইবারের কি কি ফ্লেক্সুরাল রিজিডিটি থাকে। রিজিডিটি অফ ডিফারেন্ট ফাইবার, বিভিন্ন ধরনের ফাইবার আছে আমাদের, এই বিভিন্ন ধরনের ফাইবারের কি কি ধরনের ফ্লেক্সুরাল রিজিডিটি হতে পারে, ফাইবারগুলো আমরা বলি ফাইবার। আর এটা বলবো আমরা স্পেসিফিক ফ্লেক্সুরাল রিজিডিটি। এখন ফাইবার যদি হয় ভিসকোস, ভিসকোস রেয়নও বলে অনেকে, ভিসকোস রেয়ন, এটা হলো 0.19, 0.19। যদি হয় উল 0.20, যদি হয় সিল্ক 0.19, যদি হয় এসিটেট 0.08, যদি হয় নাইলন স্যার দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি স্যার দেখতে পাচ্ছি। যদি হয় নাইলন তাহলে এটা হবে 0.14, আর যদি হয় গ্লাস ফাইবার, অনেক সময় গ্লাস ফাইবার ইউজ করা হয়,
0.89। আচ্ছা, এটার পাশাপাশি আর একটা প্রপার্টিজ আমরা একটু লিখে রাখি, এটা আমাদের টপিকের একটু পরে আলোচনা আসবে, শেপ ফ্যাক্টর। শেপ ফ্যাক্টর, শেপ ফ্যাক্টরটা কি জিনিস? যেমন ভিসকোসে এবং রেয়নের ক্ষেত্রে শেপ ফ্যাক্টর 0.74, উলের ক্ষেত্রে 0.80, হ্যাঁ, সিল্কের ক্ষেত্রে 0.59, হ্যাঁ, অ্যাসিটেটের ক্ষেত্রে 0.67, নাইলনের ক্ষেত্রে 0.91, আর গ্লাসের ক্ষেত্রে 1.0। এখন শেপ ফ্যাক্টর কি আমরা একটু আলোচনা করবো, আপাতত চারটা লিখে রাখো। হ্যাঁ, যেমন আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো হলো সবগুলো হলো ইম্পর্টেন্ট ফ্লেক্সুরাল প্রপার্টির অংশ। যেমন ফ্লেক্সুরাল রিজিডিটি একটা ফ্লেক্সুরাল প্রপার্টির একটা ইম্পর্টেন্ট টার্ম। তারপরে হলো স্পেসিফিক ফ্লেক্সুরাল রিজিডিটি, এটা একটা ফ্লেক্সুরাল প্রপার্টির একটা ইম্পর্টেন্ট টার্ম। শেপ ফ্যাক্টর, এটাও কিন্তু একটা ফ্লেক্সুরাল রিজিডিটির একটা ইম্পর্টেন্ট। তারপর আমরা বলতেছি সামনে আবার আসবে বেন্ডিং রিকভারি। তাহলে বেন্ডিং রিকভারি বা বেন্ডিং মডুলাস, এগুলো কিন্তু ফ্লেক্সুরাল রিজিডিটি, এগুলো এই টার্মসের অন্তর্গত ইম্পর্টেন্ট টার্মস। শেপ তারপর আমরা বলতেছি বেন্ডিং রেট ফ্যাক্টরটা আমরা শিখবো। ফ্লেক্সুরাল যে আমাদের সবগুলো 1 এর নিচে এবং হ্যাঁ সেই ফেভারের বাঁকা, সেই ফ্যাক্টরটা আমরা শিখবো 1 এর নিচে এবং হ্যাঁ বাঁকা, যে বেঁকে যাওয়া বাঁকা হওয়ার যে আমাদের ডেফিনিশনই ছিল কি এগেইনস্ট বেন্ডিং। ফ্লেক্সুরাল ইজ দ্য স্টিফনেস অফ এ ফাইবার এগেইনস্ট বেন্ডিং। তার মানে হলো কি আমার ফাইবারের যে বেন্ডিং হয়ে যাওয়ার যে প্রবণতা তার বিরুদ্ধে বেঁকে থাকার, মানে এটা সোজা থাকার যে প্রবণতা, সেটাকে আমরা বলি ফ্লেক্সুরাল রিজিডিটি। গ্লাস এটা কিন্তু বাঁকা যাওয়ার প্রবণতাটা খুব কম থাকে গ্লাস ফাইবারের, এই জন্য সেটাকে আমরা কি বলতেছি গ্লাস, অ্যারামাইড, এগুলোর ক্ষেত্রে ফ্লেক্সুরাল রিজিডিটির ভ্যালুটা অনেক বেশি থাকে। আর যেসব ফাইবার ফ্লেক্সুরাল রিজিডিটি কম, যেমন ভিসকোস, খুবই তেলতেলে লেতলেতে ফাইবার, ঠিক আছে। তারপরে হলো এসিটেট, পলিস্টার, এগুলো খুবই লেতলেতে ফাইবার। তাহলে দেখা যায় যে এগুলা খুব সহজে বেঁকে যাওয়ার প্রবণতাটা অর্জন করে, খুব সহজে এদের মধ্যে কোনো দৃঢ়তা নাই, স্টিফনেসটা নাই, ঠিক আছে। বেন্ডিং খুব সহজে এর মধ্যে চলে আসতে পারে। ওকে, আমরা আরেকটা টার্ম এবার শিখবো, সেটার নাম হলো বেন্ডিং রিকভারি। বেন্ডিং রিকভারি, আচ্ছা আর কেউ নাই ওয়েটিং এ? বেন্ডিং রিকভারি তোমাদের তো 51 জন চলে আসে, প্রায় বেশিরভাগ স্টুডেন্টই চলে আসে। বেন্ডিং রিকভারি, রিকভারি ফ্রম এ গিভেন কার্ভেচার। বেন্ডিং রিকভারির ডেফিনেশন হলো রিকভারি ফ্রম এ গিভেন কার্ভেচার is non-bending recovery. Nylon shows complete recovery in a small curvature. The bending recovery of 15 denier nylon is
100% for a small curvature. But 20% for high curvature. তার মানে হলো যে বেন্ডিং রিকভারিটা বলতে বোঝাচ্ছে যে বেন্ডিং রিকভারি হলো একটা নির্দিষ্ট কার্ভেচার যদি তৈরি করে একটা ফাইবার, এই কার্ভেচার তৈরি করার পরে, হ্যাঁ, আমি যদি যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেই ফোর্সটাকে যদি উইথড্রল করি, তাহলে সে আবার আগের অবস্থায় ফিরে আসার যে প্রবণতা অর্জন করে সেটাকে বলে থাকে রিকভারি। রিকভারি মানে কি? মানে আগের অবস্থায় পুনরায় পূর্ণ অবস্থায় ফিরে যাওয়া। তা রিকভারি ফ্রম এ গিভেন কার্ভেচার। আমি ছোট একটা, এখন যদি নাইলন একটা ফাইবার, এই ফাইবারটা যদি ছোট একটা স্মল কার্ভেচার তৈরি করে, হ্যাঁ, স্মল কার্ভেচার যদি তৈরি করে, তাহলে দেখা যায় 15 লিনিয়ার নাইলনের ক্ষেত্রে স্মল কার্ভেচার যদি তৈরি করে সে 100% রিকভারি করতে পারে। কিন্তু যদি বড় কার্ভেচার, হাই কার্ভেচার তৈরি করে, তাহলে সে নাইলন একই ফাইবার কিন্তু সে মাত্র 20% রিকভারি করতে বাকি 80% কিন্তু তার লস হয়ে যায়। আহ, এটাকে বলা থাকে বেন্ডিং রিকভারি। এরপরে যে একটা টার্মস আছে সেটাকে আমরা বলতেছিল বেন্ডিং মডুলাস। Bending modulus. The স্যার ratio. মিটিং তো শেষ হয়ে যাইতে পারে মনে হয়। আচ্ছা